পুলিশের ক্ষেত্রে এগেইন পুলিশ সংস্কার কমিশন একই কথা বলেছেন, যারা তদন্ত করবে তারা সেপারেট একটা ইউনিট থাকবে, তারা বদলি হলে অন্য থানায় তদন্ত ইউনিটেই বদলি হবে। তদন্তকারী যে পুলিশ আছে ওনাকে আপনি প্রোটোকল বা আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করবেন না, স্বতন্ত্র ইউনিট থাকবে। পুলিশের মধ্যে কোনো কমপ্লেইন্ট আসলে ওটা আলাদাভাবে শুনানি করার জন্য স্বতন্ত্র ইউনিট থাকবে। তারপরে পুলিশদের মানবাধিকার ট্রেনিং দেওয়ার কথা বলেছেন, ওনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার কথা বলেছেন, আচরণবিধি প্রণয়নের কথা বলেছেন। ওনাদের ক্ষেত্রে যদি কোনো অভিযোগ আসে হিউম্যান রাইটস লঙ্ঘনের ক্ষেত্রে, তাহলে সেটা হিউম্যান রাইটস কমিশনের মাধ্যমে তদন্ত করার কথা বলেছেন, পুলিশ আর নিজে যেন তদন্ত না করে। এরকম বহু সাজেশন দিয়েছেন ওনারা। নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন, এটা নিয়ে আপনাদের অনেক আগ্রহ থাকতে পারে, এজন্য আমি সবগুলাই পড়ছি। ওনারা একটা বলেছেন নির্বাচন কমিশন নিয়োগ আইন, এটা তো আমরা নিয়োগ আইন আগে ভবিষ্যতের ক্ষেত্রে করার কথা বলেছেন। জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন, এটা একটু অ্যামেন্ডমেন্ট করার কথা বলেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ একটু সংশোধন করার কথা বলেছে। নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, এটা একটু সংশোধন করার কথা বলেছে। নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন করার কথা বলেছেন। নির্বাচন পর্যবেক্ষণ এবং গণমাধ্যম নীতিমালা পর্যবেক্ষণ ও সাংবাদিক নীতিমালা এগুলি সংশোধন করার কথা বলেছেন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, স্থানীয় সরকার আইন এগুলিকে সংশোধন করার কথা বলেছেন। এগুলি আশু করণীয়, কিন্তু আমরা মনে করি এগুলি অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যের প্রয়োজন হবে, বিকজ এটা ইলেকশনের সাথে সরাসরি রিলেটেড। এছাড়া ওনারা প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে কিছু আশু পদক্ষেপ নিতে বলেছেন। একটা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদীকরণ, প্রবাসী এবং অভ্যন্তরীণ দুই পক্ষের জন্যই সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ, পোস্টাল ব্যালট পরীক্ষা নিরীক্ষা করতে হবে লিখেছেন, এটা কতটুকু ভায়াবল পরীক্ষা নিরীক্ষাটা শুরু করতে বলেছেন। অনলাইন ভোটিং এটা কতটুকু করা যেতে পারে সে পরীক্ষা নিরীক্ষা শুরু করতে বলেছেন। এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এগুলির ক্ষেত্রে আমার পার্সোনালি মনে হচ্ছে অনেক ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন পড়বে। এছাড়া আমাদের দুর্নীতি দমন কমিশন লাস্ট যেটা আছে, সেখানে অনেকগুলা আপনারা দেখতে পাচ্ছেন 24 পৃষ্ঠার আশু করণীয় বিষয় রয়েছে, এবং সেখানে দুর্নীতি বিরোধী জাতীয় কৌশল বাস্তবায়নে ন্যায়পাল নিয়োগ করার কথা বলেছেন। আমাদের সংবিধানের একটা বিধান আছে, ওনারা স্পেসিফিক্যালি দুর্নীতি সংক্রান্ত ব্যাপার ওভারসি করার জন্য ন্যায়পাল নিয়োগের কথা বলেছেন। বৈধ উৎসবিহীন আয়কে আমাদের যে অবৈধ আয়কে কালো টাকা সাদাকরণের যে পদ্ধতিগুলো আছে, বা এই দুর্নীতির ক্ষেত্রে ইনডেমনিফাই করার যে পদ্ধতিগুলো আছে, আপনারা জানেন বিগত সরকারের আমলে করা হয়েছিল আপনার যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেটার ক্ষেত্রে ইনডেমনিটি আইন ছিল, প্রশ্নবিদ্ধ করা যাবে না। এই ধরনের সকল পদক্ষেপ চিরস্থায়ীভাবে বন্ধ করতে বলেছেন। কালো টাকা কোনোদিনও সাদা করা যাবে না, এই সংক্রান্ত আইনি বিধান করার কথা বলেছেন। আমাদের এখানে অনেক কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার থাকে, আমাদের এখানে অনেক প্রতিরোধ সংক্রান্ত আইনে, আমাদের এখানে কম্পিটিশন যে কমিশন আছে সেটাকে ওনারা অনেক বেশি স্ট্রেনথেন করতে বলেছেন, যাতে বাজারে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা থাকে। স্বার্থে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অনেক বিষয় আছে। আমি নিজে মন্ত্রী, আমি আপনাদেরকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমার 2টা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেখানে যারা মন্ত্রী ছিলেন ওনারা ওই মন্ত্রণালয়ের যে উপার্জিত অর্থ, বিভিন্ন কারণে উপার্জিত অর্থ যেগুলি 1000 কোটি টাকার মতো, সেগুলি ওনারা বেসরকারি ব্যাংকে আমানত হিসাবে রেখেছেন। যে এই বেসরকারি ব্যাংকগুলো প্রতিষ্ঠার সাথে ওনারা বা ওনাদের আত্মীয় স্বজনরা বা ওনাদের দলের সদস্যরা জড়িত, ব্যাংকগুলোর নাম শুনেন, পদ্মা ব্যাংক, মধুমতি ব্যাংক, ওই সমস্ত ব্যাংকে শত শত কোটি টাকা জমা রেখেছেন। এখন এটা উদ্ধার করতে গিয়ে আমার জান বের হয়ে যাচ্ছে, বুঝছেন? এখন প্রবাসী কল্যাণ ব্যাংকের টাকা আপনি সরকারি ব্যাংক থাকতে মধুমতি ব্যাংকে রাখছেন কেন, বা পদ্মা ব্যাংকে রাখছেন কেন, যেটার সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা তাদের আত্মীয় স্বজন জড়িত ছিল? এই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে আছে, বা ধরেন আমি যখন ইলেকশন করতে যাচ্ছি সেখানেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সংক্রান্ত আমাদের যে আইন এবং বিধিবিধান আছে সেগুলি কঠোরভাবে প্রয়োগ করা, প্রয়োজনে আইন সংস্কার করার কথা বলেছেন। রাজনৈতিক এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিত করতে বলেছেন। আপনারা জানেন আমাদের পলিটিক্যাল ফাইন্যান্সিংটা সম্পূর্ণ হচ্ছে একটা অস্বচ্ছ প্রক্রিয়া হয়, সেটাকে স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। বেসরকারি খাতে ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনার কথা বলেছেন। শুধু সরকারি ক্ষেত্রে ঘুষের লেনদেন না, বেসরকারি পর্যায়েও যেন ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনা যায় সেই কথা বলেছেন। আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বাস্তবায়নে আইনগত সংস্কারের কথা বলেছেন। এছাড়া আমি আর ডিটেইল করলাম না, দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী, আরও জবাবদিহিতামূলক, আরও স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনগত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন। আপনারা খেয়াল করে দেখেন 5টা কমিশন আমাদের আশু করণীয় বলেছেন। সংবিধান সংশোধন কমিশন কোনো আশু করণীয় কিছু বলেন নাই, কারণ ওনারা সংবিধান সংশোধন সংক্রান্ত যেই সমস্ত প্রস্তাব দিয়েছেন
প্রত্যেকটা প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে এটাকে গ্রহণ করা হবে কি হবে না সেই ডিসিশন নেওয়া হবে। ফলে আমরা সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে কোনো আশু করণীয় পাই নাই। এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য কনসেনসাস টু বি বিল্ড উইথ দ্য নেগোসিয়েশন অফ পলিটিক্যাল পার্টিস। পলিটিক্যাল পার্টিগুলো যদি রাজি হয় তো সেক্ষেত্রে করা হবে। মোটামুটি আজকে এই হচ্ছে বক্তব্য। এই সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ইতিপূর্বে 4টি কমিশনের বিস্তারিত আপনি যেগুলো বললেন সেগুলো আমরা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে 2000 সুপারিশের মধ্যে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে এমন কয়টি? আপনি ইতিমধ্যে বলেছেন যে সংবিধান সংস্কারের যেগুলো সেগুলো পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আইন সংশোধনের প্রয়োজন হবে এমন কোনো সুপারিশ মালা রয়েছে কিনা? এই দুটি প্রশ্নের উত্তর। অনেক কিছুই তো আইন সংশোধনের সাথে জড়িত। যেমন ধরেন আমাদের যদি বলে যে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস আইন করতে হবে, তারপর উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন, তো আইন করে ফেলেছে, আইন করতে হলো। অনেক ক্ষেত্রেই আইন করতে হবে। আইন করতে হলেই যে ধরেন রাজনৈতিক দলগুলোর সাথে মতৈক্যের প্রয়োজন হবে, অনেক ক্ষেত্রেই হবে, কিছু ক্ষেত্রে নাও হতে পারে। যেমন ধরেন আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ যখন আইন করেছি, আপনি দেখেছেন কোনো পলিটিক্যাল পার্টি ওটা বিরুদ্ধে কথা বলেছে, কেউ রাগ করেছে? করে নাই তো, কারণ এটা সব পলিটিক্যাল পার্টি বহু বছর যাবত বলে আসছে। এবং তারপরেও ওই আইনটা করার প্রক্রিয়াতে আমরা যতগুলা পলিটিক্যাল পার্টি আছে তাদের যে আইনজীবীরা আছেন তাদের সাথে জড়িত সবার সাথে কনসাল্ট করে নিয়েছিলাম। আর আপনি যেটা বললেন যে প্রত্যেকটা ইয়ের মধ্যে আপনার পূর্ণ রিপোর্টে দেখবেন ওখানে 3টা ক্লাস্টার আছে। একটা হচ্ছে আশু করণীয়, একটা হচ্ছে মধ্যম মেয়াদি, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদীটা ভেরি ক্লিয়ার, এটা হচ্ছে পোস্ট ইলেকশন সরকার করবে। আশু করণীয়টাও ভেরি ক্লিয়ার, যে এটা আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত সাপেক্ষে নির্বাচনের আগেই করা হবে। আর যেটা মধ্যম মেয়াদি, এটা ডিপেন্ড করে যে আপনার কতটুকু রাজনৈতিক দলগুলো করতে রাজি আছে, ঐক্যমত আছে নাকি। সেখানে স্পেসিফাই করে ভাই নাম্বার বলতে পারবো না। প্রত্যেকটা কমিশনে আপনি যখন ফুল রিপোর্ট পাবেন, আপনি দেখবেন একটা কলাম আছে, মানে আশু করণীয়, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী আলাদা করে স্পেসিফাই করে দেওয়া আছে। আমরা যে রিপোর্ট পেয়েছি, যেমন ধরেন আমরা এখানে সংবিধান সংস্কার কমিশনে আশু করণীয় কিছু নাই, নির্বাচন কমিশনে আশু করণীয় মাত্র 10-12টা, আবার বিচার বিভাগীয় কমিশনে আশু করণীয় অনেকগুলো আছে, প্রায় ধরেন শখানেক আছে। এবং এর মধ্যে ধরেন তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা, নারী শিশুদের জন্য আলাদা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তারপর হচ্ছে সরকারি সাক্ষীর জন্য আপনার ইয়েতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সাক্ষী নেওয়া, এগুলি তো আপনার আলাপ আলোচনার অবকাশ রাখে না। এগুলো আমরা করে ফেলবো, খুব ইমিডিয়েটলি করে ফেলবো। তারপর ধরেন আমাদের নিজস্ব কিছু আছে যে আমাদের, আপনারা জানেন, ক্রিমিনাল মামলার ক্ষেত্রে অসংখ্যবার অ্যাডজর্নমেন্ট নেয়, মামলা শুনানি অ্যাডজর্নমেন্ট মানে করে টাইম নেয় না, মামলা শুনানি আপনার স্থগিত করে টাইম নেয়। সেখানে আমরা একটা লিমিট করে দিতে যাচ্ছি, এটা তো মানুষের ভোগান্তি কমানোর জন্য। এই ক্ষেত্রে তো বাংলাদেশের প্রতিটা মানুষই একমত হবে, সেখানে তো আপনার আলোচনার কিছু নাই। ফলে এখানে আপনার আশু করণে আপনি দেখলে বুঝতে পারবেন। তারপরেও আমরা যদি আবার যখন পরীক্ষা করব সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলো যদি মনে করে কোনো ব্যাপারে না, এটাও আমাদের আলাপ আলোচনার অবকাশ রয়েছে, আমরা সব রিপোর্টটা আপলোড করে দিয়েছি, অবশ্যই সেগুলি নিয়ে আলাপ করা হবে। সর্বোচ্চ পর্যায়ে আপনার ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। এবং আমরা খুবই আশাবাদী, আমাদের যে সমস্ত রাজনৈতিক দল আছে ওনারা অনেক সংস্কার নিজেরাও করেছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে গত 55 বছরে 56 বছরে রাজনৈতিক দলগুলো অনেক বড় অনেক ভালো কাজ করেছে। আমরা যখন সমালোচনা করি আমরা সেই কাজগুলো ভুলে যাই। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো পদ্ধতি থেকে পার্লামেন্টারি সরকার পদ্ধতি প্রচলন করা, ভ্যাট প্রচলন করা, পরিবেশ সংক্রান্ত আইন প্রচলন করা, প্রযুক্তি যতটা পারা যায় ইন্ট্রোডিউস করা, বহু কিছু ওনারা করেছেন। এবং আপনি দেখবেন প্রতিটা দলেরই সংস্কার ভাবনা রয়েছে। আমার মনে আছে 3 দলীয় জোটের রূপরেখা ছিল, এখানে যত প্রস্তাব আছে এটার মূল সুর ওই 3 জোটের রূপরেখার মধ্যেও ছিল। কাজে আমরা মনে করি ওনাদের মধ্যে যদি এই সংশয়টা দূর হয় যে এই সংস্কারগুলা করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না, তাহলে বহু কিছুই বাস্তবায়িত হবে। এবং আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা এই মানে সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দু মাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা আমি তামিম আজকের পত্রিকা,
আপনার রাজনৈতিক দলগুলোর সাথে কবে থেকে ইয়াটা শুরু করবেন? আর একটা বিষয় হচ্ছে তারা নির্বাচনের কথা বলছে যে দ্রুত নির্বাচন, এটা আসলে নির্বাচনের বিষয়ে আপনাদের কোনো কেউ আপনার রোডম্যাপ আছে কিনা সুনির্দিষ্ট? আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারি সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারি মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী, এবং আমি আপনাদের আগেও বলেছি যদি ওনারা রাজি থাকেন রোজার মধ্যেও আলোচনা কন্টিনিউ করবে। আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান সেটা আমি মনে করি এটা বলার অধিকার অবশ্যই ওনাদের আছে, এবং দ্রুত বলতে কি সেটা তো আপনার খুব স্পেসিফাই করে বলেননি। আর নির্বাচনের সময়রেখা আমাদের বারবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে আমাদের প্রেস সেক্রেটারি বারবার ক্ল্যারিফাই করেছেন আপনাদের যে আইদার বাই ডিসেম্বর অথবা 2026-এর বাই জুন। এখন বাই জুনের ক্ষেত্রে মানে নিশ্চয়ই বর্ষার সময় বিবেচনা রেখে আরও আগাতে হতে পারে, হয়তো এপ্রিলে হতে পারে, মার্চে হতে পারে। এটা একদম আমাদের প্রথম থেকে ক্লিয়ার করা, এখানে কোনো ইনক্ল্যারিটি নাই। আর যদি কারো প্রশ্ন না থাকে, আপনি একবার প্রশ্ন করেছেন, আর কারো কোনো প্রশ্ন আছে? আর জি, লাস্ট জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপি ওনারা একটা ঘোষণা প্রস্তুত করেছেন। ওনারা আমাদেরকে বলেছেন ওনারা ওনাদের যারা জোট সঙ্গী আছে, যে জোট সঙ্গীদের দিয়েছেন ওনাদের মতামতের ভিত্তিতে যদি আবার ফাইনালাইজ হয় তখন আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন। তবে এই ব্যাপারে আমি বলতে চাই আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন ওনারা যথেষ্ট সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিচ্ছেন। আমি আশা করব জুলাই গণঅভ্যুত্থানে যারা পক্ষরাষ্ট্ররা যারা আছেন ওনারা সবাই এই প্রক্রিয়াটা একটু বেগবান করার চেষ্টা করবেন, কারণ এটা আমাদের একটা ঐক্যের দলিল, এটা কোনো মানে আইনি দলিল না, এটা রাজনৈতিক দলিল, ঐক্যের দলিল। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে কালে যে আমাদের যে অটুট একটা ঐক্য ছিল সেটাকে রিঅ্যাসার্ট করা, রিঅ্যাফার্ম করার দলিল, এর চেয়ে বেশি কিছু না। ঠিক আছে? স্যার, আমার নাম অমিত পাল, আমি দৈনিক সমবাদ পত্রিকা যাচ্ছি। জি, আপনি তিনটা করণীয় কথা বলছেন, একটা হচ্ছে আশু করণীয়, একটা মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। তো আশু করণীয় যেগুলো, এইগুলো করণীয় করতে মানে কবে করতে কতদিন লাগতে পারে, কোনো টাইম ফ্রেম আছে? আশুকরণে তো অলরেডি কিছু কিছু হয়েও গেছে, আপনার উদাহরণ দিলাম না। টোটাল যে আশু করণীয়, আশুকরণে এক জায়গায় ডেফিনিশন আছে 6 মান্থস। আমার বিবেচনায় আশুকরণীয়, আমার বিবেচনায় আমি যেটা পড়েছি ভালো করে, আশুকরণীয়র মধ্যে অন্তত 50% 1 মাসের মধ্যেই করা সম্ভব আমার বিবেচনা। আচ্ছা, আশু করণীয়টা কমপ্লিট করে গেলে কি নির্বাচন আয়োজন করা সম্ভব? না, আশুকরণীয় ক্ষেত্রে যে আপনার ইলেকশন সংক্রান্ত যেগুলো আছে আশুকরণীয়, সেটা তো অবশ্যই ঐক্যমতের উপর ডিপেন্ড করে। প্লাস সংবিধান সংশোধন কমিটির ক্ষেত্রে যে কিছু জিনিস আছে সেটা ঐক্যমতের উপর ডিপেন্ড করে। ফলে আমি আপনাকে যে টাইম ফ্রেম বললাম এটার বাইরে কোনো কিছু বলার মতো কোনো কারণ আমি দেখছি না। আচ্ছা স্যার, যদি মানে অনুমতি দেন। প্লিজ আরেকজন, এনি আদার কোশ্চেন? আপনি দুইটা করেছেন। যে এটা লাস্ট কোশ্চেন? হ্যাঁ, হ্যাঁ, লাস্ট। ভাই, আমার নাম কাউসার আজম, আমি নয়াদিগঞ্জ আছি। আপনি ঐক্যের কথা বলেছেন, বর্তমান সরকারের 6 মাস পার হলো মাত্র, কিন্তু এই 6 মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে পতিত স্বৈরাচারের লোকজন অলরেডি বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো অনৈক্যের কারণে নাকি সরকারের দুর্বলতার কারণে? সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। থ্যাংক ইউ।